হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম হিমু গল্পের 7 নম্বর পর্বটি নিয়ে। তো চলেন আমরা দেখে আসি হিমুর 7 নম্বর পর্বে কি হয়েছিল এবং হিমু কি সেই রূপার শেষ চিঠির অংশটুকু কি পড়েছিল কিনা। চলেন আমরা দেখে আসি। তো চলেন। আচ্ছা, তো তখন হচ্ছে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আপনার মোর্শেদ সাহেবের ওইখানে। মোর্শেদ সাহেবের স্ত্রী তাকে হচ্ছে ডিভোর্স দিতে চেয়েছিল, কারণ তার একটা রোগ ছিল, যার কারণে হচ্ছে সে কিছু মনে রাখতে পারতো না। সে আবল তাবল একটা কিছু দেখতো, তার জন্য হচ্ছে নিতু মোর্শেদ আলমের স্ত্রীর নাম ছিল নিতু, সে তাকে ডিভোর্স দিতে চেয়েছিল, তাই নিয়ে তার মন খারাপ ছিল। সেটা হচ্ছে হিমুর সাথে সে ডিসকাস করতেছিল। তো চলেন দেখে আসি। তো ডাক্তার করা ঘুমের ওষুধ দিয়েছে, এখনই খেয়ে মাথা কেবল এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, জি দেখেছি, একটা গাছ দেখি নাই, তবে পাখি বসেছিল, এগুলো ও কি বলে। আচ্ছা, এখানে শেষ ছিল। মোর্শেদ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, একজন সাইন্টিস্টের সঙ্গে কথা বলা দরকার, তিনি যেতে ইচ্ছা করে না। তার উপর শুনেছি ওরা অনেক টাকা নেয়, জমানো টাকা খরচ করে করে চলছি তো মামা, প্রায় শেষ হয়ে এসেছে। আমার চেনা একজন সাইকিয়াট্রিস্ট আছেন, আমি একদিন তার কাছে আপনাকে নিয়ে যাব। জি আচ্ছা, চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। আমি এখন বাসায় যাব না মামা, উকিল নোটিশটা টেবিলে ফেলে এসেছি, বাসায় গেলেই নোটিশটা চোখে পড়বে, মনটা খারাপ হবে। এখানে বসে থাকতে ভালো লাগছে। বেশ, তাহলে বসে থাকুন। তাহলে বসে থাকুন বসে থাকুন মোর্শেদ সাহেব হতবস্ত করে বললেন, মামা আপনি কি একটু এসার সঙ্গে কথা বলে দেখবেন? কোনো লাভ হবে না জানি, তবু যদি একটু। আমি বলবো, আমার একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা বিক্রি করে দেব বলে ঠিক করেছি। হাটটা একেবারে খালি হয়ে এসেছে, দেখেন তো কাউকে পাওয়া যায় কিনা। বিয়ের সময় কিনেছিলাম, এসার খুব ছবি তোলার শখ ছিল, ওর জন্যই কেনা। আচ্ছা দেখব ক্যামেরাটা বিক্রি করা যায় কিনা। থ্যাঙ্কস মামা, আপনি সাইকিয়াট্রিক ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলেন, কত টাকা নেন এইসব। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেলাম। মোর্শেদ সাহেবের পা তুলে সন্ন্যাসীর ভঙ্গিতে বসে আছেন, দূর থেকে দৃশ্যটা দেখতে ভালোই লাগছে। নিতু একজন সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিয়েছিলেন, কার্ডটা হারিয়ে ফেলেছি। নিতুর কাছ থেকে থেকে ঠিকানা নিয়ে একবার ভদ্রলোকের সঙ্গে আলাপ করে আসব। এই যে হচ্ছে 4 চলে গেল। তো নিতুর সাইকিয়াট্রিস্ট যে ছিল তার সাথে দেখা করবে। সাইকিয়াট্রিস্ট, তো এটাই হচ্ছে আপনার গল্প। তো চলেন দেখি এখন হিমু কি তাকে নিয়ে যায় কিনা। তো এটাই এখন দেখার বিষয়। চেক চলতেছে, আশা করি হয়ে যাবে খুব শীঘ্রই। 1 2 3 4 5 হয়ে গেছে। 6 আপলোড দিয়ে ফেললে কেমন হয়? হয়ে যাবে, আমরা পড়ি। তো নিটুর সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের নাম ইজাজুল করিম।
ইরতাজুল করিম নামে শেষে বি সি ডি অনেক অক্ষর। এগুলো অক্ষর যিনি জোগাড় করেছেন তার অনেক বয়স হবার কথা, কিন্তু ভদ্রলোক মধ্যবয়স্ক এবং হাসি খুশি মুখে মর্যাদায় জর্দা দেওয়া পান। বিদেশি ডিগ্রিধারী লোকেরা জর্দা পান খান না, আর খেলেও বাড়িতে চুপি চুপি খান। কেউ এলে দাঁত মেজে বের হন। এই ভদ্রলোক দেখি বেশ আয়েসে করে পান খাচ্ছেন এবং পিক করে টেক্সট পানের পিক ফেলছেন। আর চেম্বারটাও সুন্দর, অফিস অফিস লাগে না, মনে হয় ড্রয়িং রুম। ডাক্তার সাহেব ঠিক মাথার উপরে ক্লথ মানের আঁকা ওয়াটার লিলি বিখ্যাত পেইন্টিংয়ের প্রিন্ট দেখেই এত সুন্দর, আসলটা না জানি কত সুন্দর। আমি ডাক্তার সাহেবের সামনের চেয়ারটায় বসলাম। ভদ্রলোক আমার দিকে ঝুঁকে এসে বললেন, কেমন আছেন হিমু সাহেব? জি ভালো। জি ভালো। ইয়াদ সাহেবের স্ত্রী মিসেস নিতু অনেক দিন আগে আপনার ব্যাপারে আমাকে টেলিফোন করেছেন। ইয়াদ সাহেবের স্ত্রী মিসেস নিতু অনেক দিন আগেই আপনার ব্যাপারে আমাকে টেলিফোন করেছিলাম, তাও একবার না দুইবার। তাদের মতে ফ্যামিলি থেকে যখন দুইবার টেলিফোন আসেন তখন নিশ্চিন্ত হতে হয়। আমি নিশ্চিন্ত হয়ে আপনার জন্য অপেক্ষা করছি। আরাম করে বসুন তো। আমি নড়ে চড়ে বসলাম। ডাক্তার সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, আস্তে আস্তে এত দেরি করছেন কেন? টাকা পয়সা ছিল না তাই দেরি করেছি। আপনি কত টাকা নেন তা তো জানি না। আমি অনেক টাকা নেই, তবে টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার চিকিৎসা সমস্ত দায়ভার মিসেস নিতু নিয়েছেন। আমি তাহলে অসুস্থ? ওনার তাই ধারণা। আপনার কি ধারণা ডাক্তার সাহেব? আপনার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা না বলা ধরতে পারবো না? কথাবার্তা বললেই ধরতে পারবো। হ্যাঁ পারবো, পারা উচিত অবশ্যই। আমার প্রশ্নের উত্তরে আপনাকে সত্যি কথা বলতে হবে। আমাকে বিভ্রান্তি করার চেষ্টা করবেন না। অধিকাংশ লোকই তাই করে। সাইকিয়াট্রিস্টদের বিভ্রান্ত করার চেষ্টা করে। বিভ্রান্ত করার চেষ্টা থেকেই তো আপনার ধরতে পারার কথা। লোকটি কি চায়, তা সমস্যা কি? ধরতে চেষ্টা করি, সব সময় পারি। মানুষের ব্রেন নিয়ে আমাদের কাজকর্ম নেই। ব্রেন কঠোর জটিল তা কি না জানেন হিমুল সাহেব? আমি জানি না, তবে আজ করতে পারি না। আমি অথচ করতে পারি না। মানুষ ব্রেন আছে 1 মিলিয়ন নিউরন। একটি নিউরন কম্পিউটার বর্তমান আধুনিক কম্পিউটারের চেয়েও জটিল। বুঝতে পারছেন কিছু? না, বুঝতে পারার কথা না। এখন আমার কথা বলা শুরু করি। আপনি বেশ রিল্যাক্স ভঙ্গিতে নিজের কথা শুরু করে দেন। আমার কথা বলার রিল্যাক্স ভঙ্গিতে নিজের কথা বলুন, যাতে থাকে। নিজের মনে থাকুন এবং আত্মীয় স্বজন ও বন্ধুদের কথা বলুন। চা খেতে খেতে সিগারেট খেতে চলুন। ওকে, গরম হয়ে যাচ্ছে না।
Okay. এখন তো নেটের স্পিড মারাত্মক। Oh. বসাতে আখি তবু পিপাসাতে আখি হায়রে চলো হায়রে চলো বুঝিব জীবন বিরহে মরো বিরহে তিন চার পাঁচ ছয়
ধরতে চেষ্টা করি, সব সময় পারি না। মানুষের ব্রেন নিয়ে আমাদের কাজকর্ম এবং ব্রেনের জটিলতা আমি ওকে মানুষের ব্রেনে আছে 8 বিলিয়ন ইউরেন। এটি একটি কর্মপদ্ধতি বর্তমান আধুনিক কম্পিউটারের চেয়ে জটিল উপদেশ বুঝতে পেরেছেন আপনার দেশের তো মনে হচ্ছে এই সফটওয়্যারটি পদ্ধতি বাতিল হয়ে গেছে, আপনি শুরু করেন। আপনি কি তারা আছে ডাক্তার সাহেব? না, আমার কোনো তারা নেই। অন্য সব রোগী বিদায় করে দিয়েছি। আপনি হচ্ছেন বিশেষ এক রোগী, ভেরি স্পেশাল। চা দিতে বলি নাকি কফি খাবেন? চা কফি কিছুই লাগবে না, যা শুনতে চাচ্ছেন বলছি। দুইভাবে বলতে পারে, সাধারণত কিংবা বা ইন্টারেস্টিং করে। কিভাবে শুনতে চান? সাধারণভাবেই বলেন। ইন্টারেস্টিং করার প্রয়োজন দেখছি না। আমার সাধারণ এমনিতে ইন্টারেস্টিং হবে। আমি কি পা উঠিয়ে বসতে পারি? পারেন। আমি জীবনের ইতিহাস শুরু করলাম। ডাক্তার সাহেব, আমার বাবা ছিলেন একজন অসুস্থ মানুষ, সাইকোপ্যাথ, এবং আমার ধারণা খুব খারাপ ধরনের সাইকোপ্যাথ। তার মাথায় কি যে ঢুকে গেল! মহাপুরুষ তৈরি করা যায়, তবে যে ট্রেনিং দিয়েছে তা করা অসম্ভব। তার যুক্তি হচ্ছে ডাক্তার, ইঞ্জেকশন, ডাকাত, খুনি, শিক্ষা, ট্রেনিং ইত্যাদি যারা তৈরি করেন তাদের মহাপুরুষ কেন তৈরি করা যাবে না? অসুস্থ মানুষের চিন্তা হয় সিনক্রাফে, তার চিন্তা সেই রকম হলো। তিনি মহাপুরুষ তৈরি করতে খেয়ালে নামে। আমি হলাম একমাত্র ছাত্র। তিনি এগুলোকে খুব খুব ঠান্ডা মাথায়। তার ধারণা ছিল আমার মা বেঁচে থাকলে তিনি তাকে এই জাতীয় ট্রেনিং দিতে দেবেন না। কাজেই তিনি মাকে সরিয়ে দিলেন মানে মেরে ফেললেন। বাবা, কি বলেন এইসব? আমি অবিশ্বাস্য। মাকে খুন দেখিনি, তেমন কোনো প্রমাণও পাইনি। বাবা প্রমাণ রেখে এমন মানুষ না, খুব ঠান্ডা মাথার লোক। তার মাথা এত ঠান্ডা যে মাঝে মাঝে আমার মনে হতো তিনি অসুস্থ ছিলেন না। অসুস্থ মানুষটা এত চিন্তিত কাজ করেন না, অসুস্থ মানুষের মাথা এত পরিষ্কার থাকে না। তারপর বলেন, আপনার কাছে কি ইন্টারেস্টিং মনে হচ্ছে? অবশ্যই ইন্টারেস্টিং, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি হেসে ফেললাম। ডাক্তার সাহেব বললেন, বিভ্রান্ত করব না, আপনি নিশ্চিন্ত থাকুন। যা বলছি সত্যি বলছি। আপনাকে গল্প ছাড়া আমি বিভ্রান্ত করতে পারি? ও, বিভ্রান্ত করতে পারি? করুন তো দেখি। আমি হাসি মুখে কিছুক্ষণ ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে সহজ গলায় বললাম, আপনার বাড়িতে এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ছোট মেয়ে কিছু আগে তার পায়ে কিংবা হাতে ফুটন্ত পানি ফেলেছে, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আপনি আমাকে এই কথা বিশ্বাস করতে বলছেন? জি বলছি। ইকরাত করিম সাহেব স্টুডেন্ট পানির পিক ফেলতে ফেলতে
বললেন, হিমু সাহেব, আপনি কি চান আমি বাসায় টেলিফোন করি? করুন। আপ- আপনি আপনি কি চান আমি বাসায় টেলিফোন করি? করুন। ডাক্তার সাহেব টেলিফোন করতে লাগলেন। লাইন এনগেজ পাওয়া যাচ্ছে। ডাক্তার সাহেব ডাক্তার সাহেবের চোখ মুখ শক্ত হতে শুরু করেছে। তিনি রিসিভার নামিয়ে রেখেছেন, আবার ডায়াল করছেন। আমি সিগারেট ধরিয়ে আগ্রহ নিয়ে ডাক্তার সাহেবকে দেখছি। ডায়াল করতে করতে তিনি আমার দিকে সরু চোখে তাকাচ্ছেন। লাইন পেতে তার 10 মিনিটের মতো লাগলো। 10 মিনিট। তিনি ঘেমে গেলেন, কপাল ভর্তি ফোঁটা ফোঁটা ঘাম। লাইন পাবার পর তিনি কাপা গলায় বললেন, কে কে? ওপারে কথা শুনতে পাচ্ছি না। ডাক্তার সাহেবের কথা থেকে বুঝতে পারছি ওপারে তার স্ত্রী ধরেছেন। ডাক্তার সাহেব বললেন, কেমন আছো? সবাই ভালো? সুচি কি করছে? টিভি দেখছে। আমার আসতে দেরি হবে, আচ্ছা রাখি। তিনি সেবার নামিয়ে রেখে রাগী গলায় বললেন, আমার ছোট মেয়ে সুচি ভালো আছে, টিভি দেখছে। আপনি আমাকে ভয় দেখালেন কেন? ভয় তো দেখায়নি, বিভ্রান্ত করেছি। আপনার মতো অতি আধুনিক একজন মানুষ আমার কথা বিশ্বাস করে আতঙ্কে অস্থির হয়ে গেলেন। কাজেই দেখুন, বিভ্রান্ত করতে চাইলে আমি করতে পারি। আমি কি আমার জীবন বৃত্তান্ত বলবো, না আপনি উৎসাহ হারিয়ে ফেলেছেন? বলুন, সংক্ষেপে বলুন, ডিটেলসে যেতে হবে না। সংক্ষেপে বলছি, বাবা আমাকে মহাপুরুষ বানানোর কাজে লেগে গেলেন। আমাকে সংসারের চারিপাশে জীবন অপরূপ প্রকৃতিক প্রসঙ্গে নিরসন করতে চাইলেন। কিভাবে? বুদ্ধিটা খাটিয়ে শক্তি কাটানোর তিনি নানা পদ্ধতি বের করেছেন। সংক্ষিপ্তে বলতে বলেছিলেন বলে পদ্ধতি বর্ণনা করছি না। একটি পদ্ধতি বলুন। একবার আমার বাবার জন্য একটা তোতা পাখি আনলেন। আমার বয়স তখন 4 কিংবা 5। আমি পাখি দেখে মুগ্ধ। বাবা বললেন, তোকে দেখে শেখ, রোজ এর থেকে দাঁড়িয়ে বলবি হিমু হিমু। একদিন দেখবি সে সুন্দর করে তোকে ডাকবে হিমু হিমু। আমি মহা উৎসবে পাখিকে কথা শেখাই। একদিন সত্যি সত্যি সে পরিষ্কার গলায় ডেকে উঠল, হিমু হিমু। আমি আনন্দে কেঁদে ফেললাম। বাবা তখন পাখিটাকে খাঁচা থেকে বের করে এক টানে মাথা ধর থেকে আলাদা করে ফেললেন। ডাক্তার সাহেব চাপা গলায় বললেন, ও মাই গড। আমি হাসি মুখে বললাম, আপনি চাইলে আরো 2-1টা পদ্ধতির কথা বলতে পারি। বলবো? না থাক, আর শুনতে চাচ্ছি না। মানুষের চরিত্র ভয়ানক দিক আমি জানতে পারি না। বাবা এই ব্যবস্থা করলেন। এই ভয়ঙ্কর ধরনের মানুষের সঙ্গে আমাকে বাস করতে পাঠালেন। তারা সম্পর্কে আমার মামা পেশাচরের সঙ্গে কাটিয়েছেন। তবে মামারা আমাকে অন্তত স্নেহ করতেন, যাকে বলে আত্মস্নেহ। পাগলা বিচিত্র মানসিকতা যেন ধরতে না পারে, সেই জন্য প্রায়ই বাসায় পাগল ধরা নিয়ে আসতেন, যত্ন করে রাখতেন এবং একদিন রান্না করতে লাগলেন এবং